আমার হাসিতে মেয়েরা পাগল হবে, ভয় পাবে না। ভাব দেখাও বেশি। না ম্যাডাম। আচ্ছা চল আইসক্রিম খাই। আমি আর কথা না বাড়িয়ে বললাম, ওকে। 2 হাতে 2টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছি। অয়ন আইসক্রিমের টাকা দিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। কিরে, আমারটাও খাচ্ছিস নাকি? ছি ছি, এইসব ভ্যানিলা ফ্লেভার আমি খাই না। এমন ভাবে নাক ছিটকালি যেন আমি জোর করে তোকে আইসক্রিম খাওয়াতে এনেছি। একটু রেগে বললাম, দেখো আমার কোচিং ফাঁকি দিয়ে চলে এসেছি, সো কেন এখানে এনেছো সেটা তো বলো। সময় মতো জেনে যাবে। তাহলে আজকে কেন ডাকলে? এমনি। কথাটা বলে অয়ন অন্যদিকে তাকালো। তার চেহারাটা দেখতে ইচ্ছে করলেও দেখতে পেলাম না। সন্ধ্যার পর বাসায় ফিরে আসলাম। গলির মুখে আমায় নামিয়ে দিয়ে অয়ন চলে গেছে। অয়নকে বাসায় আসতে বললাম, কিন্তু রাজি হলো না। নিজের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে গেল সে। কি আছে এতে জিজ্ঞাসা করায় হাসিটাই দিল, শুধু উত্তর আর দিল না। বাসায় ঢুকেই মামা মামির সাথে দেখা হলো। আম্মু চোখের ইশারায় কথা বলতে বলল। আমি মুচকি হেসে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামুনি? মামা আমায় জড়িয়ে ধরে আদর করলেন। এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। মামা নিয়ে আমার আরেক লাইন যুক্ত করে বলল, তোমরা আমাদের বাসায় যাও না, তাই আমরাই চলে আসলাম আর কি। মুচকি হাসলাম, কোনো জবাব দিলাম না। কুশল বিনিময় শেষে নিজের রুমে চলে আসলাম। রুম থেকে অয়নের দেয়া প্যাকেট খুলে ভেতর থেকে শিফন কাপড়ের শাড়ি আবিষ্কার করলাম। হালকা গোলাপি ও লাল সাদার মিশ্রণে শাড়িটা নজর কাটতে বাধ্য। অয়ন এটা আমায় দিল, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার। তড়িঘড়ি করে অয়নের নাম্বারে কল দিলাম। কল পিক করেই বলল, শাড়ি পছন্দ হয়েছে? আমি তো বাকরুদ্ধ, তার মানে শাড়িটা সত্যি আমায় দিয়েছে। শাড়ি কেমন লাগলো? অয়নের কথা চমকে উঠে কল কেটে দিলাম। রুমের দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখি আপু এসেছে। আমার হাতে শাড়ি দেখে চোখ ছোট করে বললেন। চোরের মতো চেহারা করে বললাম, মানহা দিয়েছে এটা আমায়। আপু শাড়িটা নিয়ে বলল, শিপনের শাড়ি মানহাত তোকে কেন দেবে? যুক্তিযুক্ত কোনো উত্তর না পেয়ে বললাম, মানহা এটা টিউশনির টাকা জমিয়ে দিয়েছে, ওর খুব শখ, কিন্তু বাসায় বকা দিবে তাই এটা আমায় দিয়ে বলেছে যেন আমি ওকে গিফট দেওয়ার নাটক করি। আপু হেসে বলল, ও এই ব্যাপার, ঠিক আছে। মানহা আর আমার বন্ধুত্ব নিয়ে আপুর সন্দেহ হবে না। এখন মানহাকে পুরোটা বলে দিলেই হবে। সন্ধ্যায় বই নিয়ে বসেছিলাম, কিন্তু পড়া আর হলো না। রাতে খাবার খেলাম না, আসলে ইচ্ছেই করছে না। অয়ন কয়েকবার কল দিয়েছে কিন্তু রিসিভ করিনি। বারান্দায় এসে বসে আছি। আজকের দিনটা এমন কেন যেন একটা স্বপ্ন, ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। এমন স্বপ্ন শেষ না হোক, এমন ঘুমেও সুখ থাকে। কি ঘুমাবি না? আপুর কথা চমকে উঠলাম। নিজের ভাবনায় এতই বিভোর ছিলাম যে আপুর ডাক শুনতেই এক প্রকার লাফিয়ে উঠলাম আমি। আপু কিছু বলছিলে? কি ভাবছিস এত? না তেমন কিছু না। আপু একটু চুপ থেকে বলল, ঘুমাতে আয়। আসছি। আপু রুমে বিছানা ঠিক করতে করতে বলছে, পড়াশোনার তো মনোযোগ নেই, প্রতি বছর বছর অটো পাস দেবে না। 3 সাবজেক্ট পরীক্ষা, তাও আবার ফেল নাম্বারে, তাই বলে কি পড়া লাগবে না নাকি? আপুর দিকে আর চোখে তাকিয়ে আছি আমি। বড় হলে মেয়েদের মাঝে নাকি মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়। আমার আপু পুরাই আমার আম্মুর কপি হচ্ছে। হুদাই চিলাচিলি করে, আপুর স্বভাবে পরিণত হয়েছে। আপু আবারও ধমক দিয়ে বলল, কথা কি কানে ঢুকতেছে না? না বলেই হাত দিয়ে মুখ ঢেকে ফেলি। আপু রাগি রাগি চোখে তাকিয়ে আছে। আঙুল ইশারা করে বলল, ঘুমাতে শুয়ে কোনো কথা না, পর নিয়ে কোনো বাড়াবাড়ি না। ওকে। ঘুমাতে শুয়েছি ঠিকই, কিন্তু ঘুম পাখি কোথায়? সেও কি অয়নের কাছে চলে গেছে? অনেক চেষ্টা করে ভোরের দিকে দু চোখ লেগে আসে। সকালে আবারও আপুর চিলাচিলিতে ঘুম ভাঙে। কোনো মতে চোখ খুলতেই দেখি আমার বই খাতা ছুঁড়ে ফেলেছে সে। কি হলো এত সকালে? আমার ঘুম জড়ানো কণ্ঠে কিউটনেস থাকলেও আপুর কথায় বিন্দুমাত্র কিউটনেস নেই। কি হয়েছে? পড়তে বস, উঠে বস। কলেজে যাব তো। কলেজ সেই 9টায়, 8টায় বের হবি। এখন মাত্র 6টা বাজে। চুপচাপ দাঁত ব্রাশ করে এসে পড়তে বস। তেলে দুলে ব্রাশ করছি। আপু খোঁচা দিয়ে বলল, মহারানী তাড়াতাড়ি আসেন। পড়তে বসে আগে ফোন হাতে নিয়ে দেখি অয়ন মেসেজ দিয়েছিল রাতে। তনুশ্রী কল রিসিভ কর। তার কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিয়েছিল, ঘুমিয়ে গেছিস? ওকে, গুড নাইট, সুইট ড্রিম। আমার আবার গুড নাইট আর সুইট ড্রিম? সারা রাত তো ওই শাড়ি আর শাড়ির দাতার চিন্তাই ছিলাম আমি। ফোন রেখে পড়া শুরু করলাম। 7:30টার দিকে রেডি হয়ে নাস্তা করতে গেলাম ডাইনিং এ।
আব্বু সেই সকালে অফিসে চলে গেছে। আম্মু, মামা আর মামানি ড্রয়িং রুমে নাস্তা করছে। এখন আমি আর আপু খেতে বসেছি। অনিপাকে আপুর কথায় রুটি মুখে দিতে গিয়ে ফেলে দিয়েছি। তাড়াহুড়ো করে রুটি মুখে দিয়ে বললাম, আমার ফ্রেন্ড অয়নের নাম্বার অনিপা দিয়ে সেভ করেছি। আপু যেহেতু দেখে ফেলেছে, তার অর্থ আর লুকানো যাবে না। তবে এখন বলাও যাবে না, কারণ আম্মু শুনতে পাবে। আমার কাণ্ড দেখে আপু আমার কথা বিন্দু মাত্র বিশ্বাস করেনি, না করাই স্বাভাবিক। আমার ফ্রেন্ডদের সবাইকেই আপু চেনে। রাতে মেসেজ করেছিল। হয়তো কোনো কাজ ছিল। এত রাতে, তাও আবার তনুশ্রী। স্বাভাবিক, কোনো পড়া বোঝে না বা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সমস্যা। ও আবার খুব ভালো স্টুডেন্ট, অনেক পড়াশোনা করে। আমার থেকে পড়া জানতে হলে তো মিষ্টি করেই বলতে হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিলাম। আপু হেসে আম্মুকে ডেকে বলল, আম্মু, তোমার মেয়ে থেকে ভালো স্টুডেন্টরা পড়া বোঝে নেই, এমন বিল্ডিং পুষতেছ। ওটা দেয়া কথাটা ভালোই বুঝি। কোনো রকম খেয়ে উঠে গেলাম, ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আম্মু, আমি গেলাম। সাবধানে যেও। আপু আবারও বলল। তোর ফ্রেন্ডকে বলিস মাঝরাতে যেন আর মেসেজ না দেয়। শুনেও না শোনার ভান করে চলে এলাম। রাস্তার এক পাশ ধরে হাঁটছি। বাসার রোড পার হয়ে এইদিকে আসতেই অয়ন এসে আমার পাশাপাশি হাঁটা শুরু করলো। আমি দাঁড়িয়ে গিয়ে বললাম, শাড়ি কেন দিয়েছো? অয়ন হেসে আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, শাড়ি দিয়ে কি করে? সেসব আমি জানি, তুমি কেন শাড়ি দিয়েছো? আমি বলেছিলাম তুই শাড়ি পরবি আর আমি দেখব। তোর যে নিজের কোনো শাড়ি নেই তা আমি জানি, তাই এটা দিয়েছি। অয়নের হাতটা একটু শক্ত করে ধরে বললাম, এত সহজে মন পড়ে নিচ্ছ কেন অয়ন? কথাটা বলে চুপসে গেলাম। হ্যাঁ, কি বললাম এটা? অয়ন যে হাসছে। কলেজের কাছাকাছি চলে আসায় অয়নের হাত ছেড়ে দ্রুত হেঁটে ভেতরে চলে এলাম। ক্লাসে গিয়ে হাসাহাসি মুখে মানহার গা ঘেঁষে বসে পড়ি। মনোযোগ দিয়ে ফিজিক্স পড়ছিল বেচারি। আমি খোঁচা দিতে বলল, পড়া কমপ্লিট হয়নি দোস্ত, প্লিজ শেষ করতে দে। আমি বই বন্ধ করে দিয়ে বললাম, এই পড়া জিন্দিগিতেও শেষ হবে না, তুই আমার কথা শোন। ওকে বল। গতকাল থেকে আজকে পর্যন্ত সব ঘটনা মানহাকে খুলে বললাম, শাড়ির কথাটাও বললাম। মানহা ভ্রু উঁচিয়ে বলল, যাক, তোর এতদিনের লুকানো প্রেম তবে সামনে এলো। আমি ওর কাছে গিয়ে ফিসফিসিয়ে বললাম, সামনে আর এলো কই? ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চাইলো, সুন্দর মতো সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে পারতো। আমি কি আর না করতাম নাকি? আরে ওই যুগ কি এখনো আছে নাকি? ওসব পুরনো হয়ে গেছে। তাই হুম। মানহা বই খুলতে খুলতে আমায় বলল, তা এসবে আমাকে জড়লি কেন? আর তো কিছু মাথায় আসলো না। শাড়িটা ব্যাগে আছে, তোকে দিয়ে দিব, তুই রাখবি। তা রাখলাম, কিন্তু মানহাকে থামিয়ে বললাম, কোনো কিন্তু না, তুই রাখবি। আমি একদিন সময় করে গিয়ে পড়বো, তুই আমায় সাজিয়ে দিবি। মানহা একটু কাশি দিয়ে বলল, কত প্রেম আসে যায় দেখি, কয়দিন থাকে। এমনি বলিস না। মানহার কথা একটু ভাবনায় পড়লাম আমি। প্রেম যদি হারিয়ে যায় তবে তা আকর্ষণ, আর যদি তা চিরকাল রয়ে যায় তবে সেটা ভালোবাসা। আমি ভালোবাসতে চাই, খুব করে চাই তোমায়, কিন্তু সে সারা জীবন এমন করে ভালোবাসবে তো? আজকেও কোচিং ফাঁকি দিব, অয়নের সাথে টিএসসিতে যাব, এমনটাই প্ল্যান করেছি। ব্যাগ নিয়ে খুব স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়ে আসলাম। মানহাকেও আসতে বলেছি, শাড়িটা মানহাকে দিয়ে দিব বলে আপুর থেকে নিয়ে এসেছি। কাল কলেজ থেকে আসার সময় শাড়িটা দিতে বেমালুম ভুলেই গিয়েছিলাম। মানহা আসতেই বললাম, শাড়ি কোথায় পরবো? শাড়ি কোথায় পরে তুই জানিস না? ছি ছি, এই মেয়েকে অয়ন ভাই শাড়ি কেন দিয়েছে? মেজাজের 14টা বেজে গেছে। এমনিতেই আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছি, আর এই মেয়ে মজা করছে। দাঁত কিরমিরিয়ে বললাম, গাধা, আমি কি রাস্তায় দাঁড়িয়ে চেঞ্জ করব? ওমা, সেসব করবি কেন? পার্লার আছে কি করতে? বুদ্ধিটা ভালো, কিন্তু টাকা কোথায় পাবো? জমানো টাকা থেকে মাত্র 500 টাকা নিয়ে এসেছি। ব্যঙ্গ সুরে বললাম, টাকাটা কি তোর জামাই দিবে? না, তোর জানির থেকে উসুল করব, এখন চল। দুজনে মিলে পার্লারে গেলাম। মানহার পরিচিত এক কাপড় পার্লার, তাই তেমন ঝামেলাও হবে না বলে মনে হচ্ছে। শিফনের শাড়ি পরা যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তা হাড়ে হাড়ে টের পেয়েছি। প্রায় 100 পিন দিয়ে আটসাট করে দিল, তবুও মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। এই যাত্রায় সম্মান বাঁচুক, তারপর দেখাবো অয়নকে মজা। ব্যাগ থেকে লিপস্টিক আর আইলাইনার বের করে মানহা আমায় সাজাতে সাজাতে বলল, তুই বলেছিলি না আমি যেন তোকে সাজিয়ে দিই, এই নে সাজিয়ে দিলাম।
এর মধ্যেই অয়ন কল দিল। রিসিভ করতেই বলল, কোথায় তুই? তুমি বাসাবো বিশ্ব রোডের কাছে ডেইলি শপের সামনে আসো, আমি আসছি। ঠিক আছে। ফোন রেখে মানহাকে বললাম, তুই কোচিং এ যা, কি কি পড়ায় আমাকে বলিস। ওকে। আমি রিক্সায় উঠে পড়লাম। মানহা চলে গেল। ডেইলি শপিং এর কাছাকাছি এসে দেখি অয়ন আগে থেকেই দাঁড়িয়ে আছে। সে হয়তো আমায় খেয়াল করেনি, আপন মনে ফোন গুতাচ্ছে। একটু দূরেই রিক্সা থেকে নেমে রাস্তা পেরিয়ে অয়নের পেছনে গিয়ে বললাম, টুকি। অয়নের পেছনে ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে সে। প্রথমে তার দৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও এখন খুব লজ্জা লাগছে। কিছুটা ইতস্তত ভাবে একটা কাশি দিয়ে বললাম, রাস্তার মধ্যে এভাবে তাকিয়ে থেকো না তো, লোকে খারাপ বলবে। অয়ন ভ্রু উঁচিয়ে মুচকি হাসলো। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলল, চল। অয়ন সিএনজি ঠিক করে নিল। ঘড়িতে 4টা বেজে গেছে, তবুও ঘড়ির সেকেন্ডের কাঁটাটা টিক টিক টুক টুক করে ঘুরেই চলেছে অবিরাম। অয়ন আর আমি পাশাপাশি বসে আছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। তনুশ্রী। আমি চমকে উঠে অয়নের দিকে তাকালাম। অয়নের দৃষ্টি এখনো আমার দিকে। লক্ষ কথা, সহস্রাধিক ভাবনা তার চোখে মুখে। ঠোঁট জোড়ার কম্পন যেন আমার মনেও ঢেউ তুলেছে। দাড়ির ফাঁকে তার গালের তিলটার দিকেও নজর পড়েছে। আরে আমার সিটি স্ক্যান মেশিন, ভদ্রতাটুকু বজায় রাখ। অয়নের কথায় সরে গিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখ খিচে বন্ধ করে ফেললাম। তার কতটা কাছে চলে গিয়েছিলাম আমি, ভাবতেই লজ্জায় হাত পা কাঁপতে শুরু করেছে। অয়ন এক হাত আমায় পেছন থেকে আগলে ধরে বলল, আজকে আমাকে অতর্কিতে গ্রেফতার করেছিস। মানে? শাড়িতে সুন্দর লাগছে। আমি কোনো উত্তর দিলাম না, তার দিকে তাকালাম না পর্যন্ত। আমার কাঁধের পাশে থাকা তার হাতের আঙুল চারটি দেখছে। সে আমায় স্বাভাবিক করতে চাইছে, কিন্তু এতে যেন আমার লজ্জা আরো বেড়ে যাচ্ছে। আমি মরছি লজ্জায়। টিএসসিতে পৌঁছে সিএনজি থেকে নেমে আমি সোজা হাঁটা লাগালাম। অয়ন ভাড়া দিতে দিতে আমায় ডেকে বলছে, দাঁড়া, না হলে রেখেই চলে যাব। আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লাম। অয়ন আমার হাত ধরে একপাশে নিয়ে বলল, এজন্যই যেখানে সেখানে পড়ে যাস। আন্টি ঠিকই বলে, তুই আসলেই কানা। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। অয়ন হেসে বলল, শাড়ির সাথে সাজটা একদমই মানানসই হয়নি, কিছু একটা কম আছে। আমি চুলগুলো খোপা করতে করতে বললাম, মোটেও কম নেই, সব বেশি বেশি আছে। কচু ঘেঁচু আছে। পাশের দোকান থেকে বেলির গাজরা এনে যত্ন করে খোপায় পরিয়ে দিল। আমার দিকে একটু চেয়ে থেকে আবারও দৌড়ে রাস্তার ওপাশে বসা এক চুড়িওয়ালা আন্টির কাছ থেকে গোলাপি আর লাল রঙের অনেকগুলো চুড়ি এনে আমার 2 হাতে পরিয়ে দিল। আমি তো মুগ্ধ হয়ে তাকে দেখছি, ভুলেই গেছি যে আমাকে এক সময় বাসায় যেতে হবে। হাঁটতে হাঁটতে অয়ন বলল, খোপায় গাজরা, হাতে চুড়ি, এখন কিন্তু পাক্কা গিন্নি গিন্নি লাগছে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, মানে বলতে চাচ্ছ বিয়ের পর আমি এভাবে চুড়ি আর ফুল পরে বসে থাকবো? পাগল নাকি তুমি? এভাবে সেজেগুজে বসে থাকলে তোমার সংসার লাটে উঠবে, আর তুমি অফিস থেকে ফিরে আবার হাত পুড়িয়ে রান্না করবে। অয়ন মুচকি হাসে দেখে আমিও মুখে হাত চেপে চুপ হলাম। অয়ন জোরে হেসে বলল, কত অ্যাডভান্স রে তুই, একেবারে বিয়ে সংসারে চিন্তা করতেছিস। কয়েকদিন পর তো বাচ্চা কাচ্চার চিন্তা শুরু করবি। ভেরি ব্যাড তনুশ্রী। একটু অভিমানের সুরে বললাম, তুমি খুব খারাপ। অয়ন আমার কানের কাছে ফিসফিসিয়ে বলল, কখনোই ভালো ছিলাম না। অয়নের মুখের দিকে তাকালাম। তেমন বিশেষ কিছু না থাকলেও আমার কাছে খুব বিশেষ লাগলো। কটন ক্যান্ডি খাবি? সামনে তাকিয়ে দেখি রং বেরঙের হাওয়াই মিঠাই নিয়ে বসে আছে এক আঙ্কেল। মুখ বাঁকিয়ে বললাম, স্মার্টনেস দেখাও কেন? হাওয়াই মিঠাই বলো, শুনতে ভালো লাগে। ওই একই হলো। দুজনে সেই আঙ্কেলের কাছে গেলাম। মামা 2টা কটন ক্যান্ডি দিয়ে। অয়নের কথায় আঙ্কেল গোলাপি 2টা হাওয়াই মিঠাই নামালে আমি বললাম, গোলাপি না, সাদা আর বেগুনি রঙের গুলো নিব। সাদাটা হাতে পেয়ে আবারও বললাম, সাদা না, কমলাটা নিব। কমলাটা হাতে নিয়ে কিছু বলার আগে অয়ন বলল, এটাই লাস্ট, আর কাহিনী না। অয়ন টাকা দিয়ে এগিয়ে গেল। 2 হাতে 2টা হাওয়াই মিঠাই নিয়ে আমি পিছু পিছু যাচ্ছি। দৌড়ে তার সামনে সমান হয়ে বললাম, আমি কাহিনী করি? ওনাকে দিয়ে বারবার এটা ওটা নামাচ্ছিস যে, ওনার কি কষ্ট হয় না? বাপের ঘরে আছো তো এসব বোঝো না। কপাল কুঁচকে গেলেও পরক্ষণেই হেসে ফেললাম। অয়ন সাধারণ, তবুও সে সাধারণের মধ্যেই অসাধারণ। সবুজ ঘাসের উপর পাশাপাশি বসলাম দুজন। একটা মিঠাই খুলে আমার মুখের সামনে ধরে বলল, ভার্সিটির প্রথম বছর খুব এক্সাইটেড ছিলাম। ঢাবিয়ান হয়েছে, ঘুরবো ফিরবো, এখানে বসে সময় কাটাবো, ভার্সিটির এখানে সেখানে আড্ডা দিব, অমুক সেমিনারে যাব, তমুক ক্লাবে জয়েন করব, কত কিছু। মনের মতো কিছুই হয় নাই। আমি উৎসুক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। সে হয়তো আমার দৃষ্টিটা বুঝে যে
মুচকি হেসে বলল, প্রথমে এখানে এসে বুঝেছিলাম এত এত কাপলের মাঝে আমি একটা ছাড় পোকা। তারপর আসা যাওয়া হলেও আর বসা হয়নি। কোনো মেয়ে পাত্তা দেয়নি বুঝি? অয়ন তাকাতেই হেসে দিলাম। সেও হেসে বলল, বিষয়টা তা না, আসলে সিরিয়াস প্রেম বলে কিছুই হয়নি। একটু একটু ফ্লার্টিং হয়েছে, তবে সেটা ডিপার্টমেন্ট পর্যন্তই, এ অবধি আসেনি। এখানে আসতে হলে সিরিয়াস প্রেম হতে হয় নাকি? অয়নের হাসি চওড়া হলো। আমার তো সেটাই মনে হয়। আমি খেতে খেতে বললাম, এখন ভার্সিটিতে আসো না? ফাইনাল ইয়ার কেমন যেন একটা টায়ার্ডনেস আর একটা অবহেলা কাজ করে। খুব একটা ক্লাসও করা হচ্ছে না। করোনার বন্ধের পর এখন আর ক্লাসই করতে পারছি না। একটু ভেবে বললাম, আমি শুনেছিলাম তুমি মাস্টার্সে পড়ো, এখন বলতেছো ফাইনাল ইয়ারে? কোথায় শুনেছিস? অতএপুর বিয়েতে কেউ একজন বলেছিল। আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে বলল, তার মানে তুই আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছিস? প্রথমে চোখ বড় করে ফেললেও পরক্ষণেই তা বন্ধ করে এক চোখ খুলে একটু দেখলাম অয়ন হাসছে। স্বাভাবিক হয়ে একটু নড়ে চড়ে বসতে বসতে বললাম, হাসবা না, রাগ হচ্ছে আমার। কেন? কি কেন? রাগের কারণ? তোমার হাসি দেখে রাগ হচ্ছে, হিংসে হচ্ছে। ও তাই বুঝি। অয়ন আমার কাঁধে মাথা রেখে এক হাতে আমার কোমর ধরে বসে পড়ল। তোদের বাসায় যাবো একদিন। যেও। আন্টি আঙ্কেলের সাথে কথা বলবো। কি ব্যাপারে? অয়ন আমার এক হাত নিয়ে তার গালে রাখলো। তার খোঁচা খোঁচা দাড়িগুলো আমার হাতে লাগছিল। ওনাদের মেয়ে কোচিং ফি কি দিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ওনাদের জানানো উচিত। আমি লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি বাসায় যাব। অয়ন হেসে দিল। আমি কাঁদো কাঁদো ভাব করে বললাম, সত্যি আমি বাসায় যাব, কোচিং ছুটির সময় হয়ে গেছে, আপু টের পেলে খবর আছে। ঠিক আছে চল, এটা নে। একটা মিঠাই খাওয়া হয়েছিল, আরেকটা আমার হাতে দিয়ে বলল, ওকে চল তোকে পৌঁছে দেই। তবে এবার সিএনজি না, রিক্সায় যাব। রিক্সায়? হুম। ওকে। রিক্সাটা ঠিক হলো। উঠে বসে অয়নকে বললাম, বাসায় যাব তো বলেছি, বাট আগে তো আমায় চেঞ্জ করতে হবে। অয়ন কিছু না বলে আমার দিকে তাকালো। আমি আবারও বললাম, ড্রেস তো মানহুর কাছে, ও নিশ্চয়ই কোচিং এ আছে, তবে এখন কি হবে? সেটা আমি কি জানি? তার কথায় হেয়ালি টের পেলাম। রাগ দেখিয়ে বললাম, তোমার জন্যই তো শাড়ি পরেছি, এখন তুমিই জানো না? তুমি অনেক স্বার্থপর। তুই আমার জন্য শাড়ি পরেছিস? আবারও নিজের লাগামহীন মুখের জন্য বেকায়দায় পড়লাম। অয়ন হেসে বলল, কোচিং কয়টা পর্যন্ত? 7টা। এর আগে আমরা পৌঁছে যাবো ডোর বাড়ি। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম, তুমি আমার নাম্বার কোথায় পেয়েছো? পেয়েছি কোথাও। বলে অন্যদিকে তাকালো। নাম্বারটা ঠিক কার কাছ থেকে নিতে পারে ভেবেও পেলাম না। মস্তিষ্ক বোধহয় আজকাল কম কাজ করে। 6:30টার দিকে খিলগাঁও পৌঁছে গেলাম। সারা রাস্তা অয়নের কাঁধ আর এক হাত দখল করে রেখেছিলাম। ঢাকার রাস্তার জ্যামে বসে থাকার অভ্যেস নেই, ক্লান্ত লাগছে খুব। কোচিং থেকে একটু দৌড়ে দাঁড়িয়ে মানহাকে 2বার মেসেজ দিয়েছি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, ক্লাসে আছে, স্যার বের হতে দিবে না। অয়নের দিকে তাকিয়ে বললাম, আমি শেষ। আবার কি? মানহা এখন বের হতে পারবে না, আর একটু পর কোচিং ছুটি হবে। কি করব আমি, কি করব এখন? আমি টেনশনে মরি মরি, আর অয়ন এখনো মিটিমিটি হেসেই যাচ্ছে। আমি রাগ দেখিয়ে তাকাতেই অয়ন অন্যদিকে ফিরে জোরে হেসে দিল। তার হাতে 2-3টা খুশি দিলাম আমি। ইস, এগুলো হাত নাকি ইস্পাত? এত জোরে কেউ মারে? অয়নের কথায় আরো 2টা খুশি দিলাম। তারপর বললাম, আমি কি করব সেটা বলো। তুই চাইলে আপাতত আমার সাথে প্রেম করতে পারিস, আই ওয়ন্ট মাইন্ড। কপাল কুঁচকে তাকাতেই আমার নাক টেনে দিয়ে বলল, ও লে রেগে গেছিস আবার? বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এবার। মোটেও না। ঝগড়া করতে করতে সময় চোখের পলকেই বোধহয় চলে গেল। মানহা দ্রুত পায়ে বেরিয়ে এসে আমার হাতে ব্যাগ দিয়ে বলল, পার্লারে গিয়ে চেঞ্জ করবি চল। আমি যাওয়ার সময় ফিরে অয়নের দিকে তাকাতেই অয়ন বলল, ভাই আজকের মতো। আমিও হাত নেড়ে বিদায় জানালাম। অয়ন হালকা হাসলো। একটু দূরে এসে ফিরে দেখি অয়ন এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। পার্লারে ড্রেস চেঞ্জ করে শাড়ি চুড়ি মানহার কাছে দিয়ে দিলাম। ফুলগুলো আমার কাছেই রইল। পার্লার থেকে বেরিয়ে দেখি অয়ন বাইরে দাঁড়িয়ে আছে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলাম। আমায় দেখে হেসে বলল, কাল কলেজ যাবি? হ্যাঁ, না যাওয়ার তো কোনো কারণ নেই। তবে ঠিক আছে। কি? অয়ন একটু এগিয়ে এসে বলল। কালই বলবো। সে হেলে দুলে চলে গেল। মানহা ব্যাগ গুছিয়ে বাইরে এসে বলল, অয়ন ভাই খুব কেয়ার করে। অয়নের যাওয়ার দিকে তাকিয়ে বললাম, কেয়ারের চেয়ে বেশি ভনিতাই করে। মানে কিছু না, চল বাসায় যাই। বাসায় আসতেই আপু দরজা খুলেই দিল এক ধমক। কিরে, এত দেরি করলি কেন?
সন্ধ্যাবেলা রাস্তাঘাটে না ঘুরলে হয় না? কথা যদি মরে পড়ে থাকতি। এমন বোনও নাকি কারো ভাগ্যে জোটে যে কিনা নির্দ্বিধায় বোনের মরে যাওয়ার কথা বলে, তা আবার রাস্তাঘাটে। ভেতরে আসতে আসতে বললাম, আপু ক্লাস থেকে বের হয়ে একটা আন্টিকে দেখলাম ফুল বিক্রি করছে, ওখানে একটু দাঁড়িয়েছিলাম তাই লেট হয়েছে। তুই যে কি করিস তা তো আর আমি জানি না। আপু রুমে চলে গেল, আমি সোফায় বসে পড়লাম। মামা মামানি আম্মু নাস্তা করছে আর নানান বিষয়ে কথা বলছে। মামানি আমার দিকে তাকিয়ে বলল, মা, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে না? ক্ষুধা তো লেগেছে নাকি? হ্যাঁ তা একটু লেগেছে। চা রান্নাঘরে আছে, গরম করে নিও। রুমে আসার সময় আম্মু একটু জোরে বলে দিল। ব্যাগ রেখে খোপা করে গাজরাটা খুলে হাতে নিলাম। অয়ন আমায় পরিয়ে দিয়েছে, ভাবতেই শিহরণ হচ্ছে। চোখ বন্ধ করে অনুভব করছি অয়নকে। হঠাৎ দরজা খোলার শব্দে দ্রুত নিজেকে সামলে নিলাম। নিশ্চয়ই আপু এসেছে, এখন আবার পর পর করে মাথা খারাপ করে ফেলবে। গাজরটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে।